আমাদের প্রত্যেকের জীবনে একটা নিজস্ব গল্প আছে। হয়তো সেই গল্পটা একটু সাজিয়ে গুছিয়ে নিলে এমন একটা গল্প তৈরি হবে যা অনেকদিন পর্যন্ত মানুষের হৃদয় জুড়ে থাকবে। এমনই একটা ঘটনা ঘটেছিল হৌশিক নামের কোরিয়ান এক ছেলের সাথে। সে তার প্রেমের গল্পটা ইন্টারনেটে লিখেছিল, আর তার ইন্টারনেটে লেখা সেই গল্পের উপর তৈরি করেই হয়েছিল সর্বকালের সেরা এই সিনেমাটি। 2001 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান এই রোমান্টিক মুভিটার রেটিং হচ্ছে 8/10। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন সরাসরি মুভির গল্পটি শুরু করা যাক। একটা পাহাড়ে গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে জিয়ন। আজ থেকে প্রায় 2 বছর আগে সে আর তার প্রেমিকা মিলে দুজনে দুটি চিঠি এই গাছের নিচে পুঁতে রেখেছিল, আর ঠিক করেছিল 2 বছর পর অর্থাৎ আজকের এই দিনে তারা দুজনে মিলে চিঠি দুটো পড়বে। তবে মেয়েটি এখনো আসেনি, আর জিয়ন অতীতের সেই স্মৃতিগুলো ভাবতে থাকে। আর এখান থেকেই শুরু হয় গল্পের ফ্ল্যাশব্যাক, যেখানে 2 বছর আগের ঘটনা দেখানো হয়। জিয়ন একজন কলেজ স্টুডেন্ট, সে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছে। তখনই তার মায়ের কল আসে। তার মা তাকে আন্টির সাথে দেখা করতে বলে। জিয়ন আন্টির সাথে দেখা করতে চায় না, কারণ আন্টি তাকে দেখলেই গাল ধরে টানে, চুমু করে, ছোট বাচ্চাদের মতো আদর করে। তার মা বলে আন্টি 1 বছর আগে তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে, আর তার জন্যই আন্টি জিয়নের মধ্যে তার ছেলেকে খুঁজে নেয়। ফেরার সময় জিয়ন দেখতে পায় একটা মেয়ে রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে। একটা ট্রেন এসে তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, তখনই জিয়ন তাকে সরিয়ে নেয়। আসলে মেয়েটি প্রচুর মদ্যপান করেছিল। মনে মনে ভাবে মেয়েটি একদম তার টাইপের, কিন্তু মাতাল মেয়েদেরকে সে একদম পছন্দ করে না। মেয়েটি তার পাশে বসে থাকা এক বৃদ্ধ লোকের উপর বমি করে দেয়, আর জিয়নকে হানি বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে যায়। বৃদ্ধ লোকটি বলে এই সবকিছু পরিষ্কার করবে তুমি, তোমার স্ত্রীকে সামনে রাখতে পারো না। জিয়নকে সে হানি বলে ডেকেছে, তাই সবাই তাকে মেয়েটির বর হিসেবে ভেবে নেয়। জিয়ন বাধ্য হয়ে সেগুলো পরিষ্কার করে, আর মেয়েটিকে পিঠে করে নিয়ে হোটেলে আসে। সেখানে এসে বলে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। এই বলে সে একটা রুম ভাড়া নিয়ে জিয়ন মেয়েটিকে বিছানায় শুয়ে দেয়। এতটা পথ মেয়েটিকে কাঁধে করে নিয়ে সে ক্লান্ত হয়ে গেছে। এরপর সে বাথরুমে গিয়ে স্নান করতে থাকে। তখনই মেয়েটির বাড়ি থেকে তার ফোনে কল আসে, আর জিয়ন কথা বলে। এরপর যখন আবার বাথরুমে স্নান করতে যায়, বাথরুম থেকে বেরিয়ে আসতেই পুলিশ তাদের উপর রেড করে। আর যেহেতু জিয়নের গায়ে পোশাক ছিল না, তাই ভাবে সেই মেয়েটির সাথে তার খারাপ কিছু করার মতলব আছে। এই জন্যই তাকে লকআপে ভরে দেয়। জিয়ন অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। পরদিন সকালে পুলিশ তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসেই দেখে তার মা বাড়ির সামনে আছে। তার মা জিজ্ঞাসা করে সে আন্টির সাথে দেখা করতে গিয়েছিল কিনা। জিয়ন বলে হ্যাঁ গিয়েছিলাম। এই কথা শুনে তার মা তাকে বেধড়ক মারতে থাকে, কারণ আন্টিকে সে কল দিয়েছিল এবং জানতে পেরেছিল জিয়ন সেখানে যায়নি। জিয়ন কোনোভাবে পালিয়ে তার রুমে চলে আসে। এরপর একদিন বাদে মেয়েটি তাকে কল করে এবং বলে সেদিন তুমি আমায় হোটেলে নিয়ে গেছিলে তাই না, আমার সাথে দেখা করো, অনেক কিছু জানার আছে তোমার থেকে। জিয়ন মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অর্ডার করতে বলে। জিয়ন অনেক কিছু অর্ডার করে, কিন্তু মেয়েটি বলে তুমি কি আমার সাথে মরতে চাও, শুধুমাত্র কফি খাবে তুমি। মেয়েটি জানতে চাইলে জিয়ন সেদিন রাতের সমস্ত ঘটনা বর্ণনা করে। এরপর মেয়েটি তাকে নিয়ে একটা বারে যায়। সেখানে কিছু লোক স্কুলের মেয়েদেরকে ড্রিঙ্কস করাচ্ছিল খারাপ মতলবে। মেয়েটি উঠে গিয়ে সেই মেয়েদেরকে বলে তোমাদের সাহস তো কম না, বয়স কত তোমাদের, তোমাদের আইডি কার্ড দেখাও। মেয়েটি সেখান থেকে সেই মেয়েদের সহ লোক দুটোকে তাড়িয়ে দেয়। জিয়ন মেয়েটির এমন সাহসী রূপ দেখে মেয়েটিকে ভয় পেতে থাকে। ড্রিঙ্কস করার পর মেয়েটি কান্না করতে শুরু করে দেয়। জিয়ন তার রুমাল দিয়ে দেয় মেয়েটির চোখের জল মোছার জন্য। মেয়েটি বলে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তাই সে মদ্যপান করছিল। এই বলে মেয়েটি আবারও বেহুশ হয়ে যায়। বাধ্য হয়ে জিয়ন মেয়েটিকে পিঠে নিয়ে আবারও সেই হোটেলে চলে আসে। এবার সেই মেয়েটিকে সে প্রাণ ভরে দেখতে থাকে, আর ভাবে মেয়েটি সত্যি খুব সুন্দর, সে তার বয়ফ্রেন্ডের দুঃখে রয়েছে, আর আমি তার এই দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু ছাড়াবো। আসলে জিয়ন নিজের অজান্তেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। পরদিন সকালে মেয়েটি তাকে যা বলে সব শোনে, আর বলে আমি তোমার আইডি কার্ড দেখেছি, তোমার চেয়ে আমি 1 বছরের বড়। মেয়েটি বলে তাহলে তো ভালোই হলো, আমরা বন্ধু হতে পারি। জিয়ন মনে মনে খুব খুশি হয়ে যায়, আর ভাবে আমাদের দেখা হলো মাত্র 3 দিন হয়েছে, তার মধ্যে 2 দিনই আমি মেয়েটির সাথে একই রুমে ছিলাম, আর এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়। পরদিন জিয়নের ক্লাসে সেই মেয়েটি এসে তার পাশে বসে। সে জিয়নকে তার সাথে যেতে বলে, তবে জিয়ন যেতে রাজি হয় না, কারণ সে তার ক্লাস অ্যাটেন্ডেন্স মিস করতে চায় না। মেয়েটি একাই বেরিয়ে যায়। স্যার ক্লাসে এলে জিয়নকে বাইরে যেতে বলে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে ডেকেছে। জিয়ন বাইরে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করে সে স্যারকে কি এমন বলেছে যে যার জন্য স্যার তাকে বাইরে আসতে দিল। মেয়েটি বলে আমি বলেছি আমি প্রেগন্যান্ট, আর আমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমার অ্যাবর্শন করাতে নিয়ে যাবে। এই কথা শুনে জিয়ন সেখান থেকে আবার ক্লাসে আসতে চাইছে। স্যারকে সে বলতে চাইছে স্যার এটা মিথ্যে, কিন্তু মেয়েটি তার ঘাড় ধরে তাকে নিয়ে আসে। বাইরে এসে তারা সারাদিন ঘুরে। মেয়েটি স্ক্রিপ্ট রাইটার হতে চায়, তাই সে অনেক গল্প লিখে নিয়ে আসতো, আর পছন্দ না হলেও জিয়নকে সেগুলো পুরোটা পড়তে হতো। আর সেই সব গল্পে জিয়ন নিজেদেরকে কল্পনা করতো। পাশের নদীতে কতটা জল রয়েছে সেটা জানার জন্য মেয়েটি জিয়নকে ধাক্কা দেয়, আর জিয়ন হাবুডুবু খেতে থাকে। মেয়েটি বলে হ্যাঁ সত্যি জলটা অনেক গভীর। এরপর মেয়েটি তাকে জল থেকে বাঁচায়, আর এইসব কিছুতে অধৈর্য হয়ে জিয়ন বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে শুরু করে। তখনই রাস্তায় একটা মেয়েকে দেখে জিয়ন বলে এই মেয়েটা একদমই আমার টাইপের। এই বলে সে মেয়েটার পিছু করতে থাকে, আর তাকে বেবি বেবি বলে ডাকতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মেয়েটা হলো সেই মেয়েটা যার সাথে তার একটু আগে দেখা হয়েছিল। তাকে দেখে জিয়ন সেখান থেকে পালিয়ে আসে। মেয়েটা তাকে কল করলে সে ভয়েস পাল্টে বলে এটা রং নাম্বার। বাড়িতে ফেরার সময় জিয়ন ভাবে সে প্রচুর ড্রিঙ্কস করে ফেলেছে, আর আজকে সে মেয়েটিকে শাস্তি দেবেই। কিন্তু তাকে শাস্তি দেওয়ার আগেই মেট্রোতে সে নিজেই ঘুমিয়ে পড়ে। তার জন্যই তার পকেট থেকে মানিব্যাগ, ফোন সবকিছু চুরি হয়ে যায়, আর সে কোনোভাবেই বাইরে এসে মাতাল অবস্থায় শুয়ে থাকে। আর তার পাশে রাখা কফি কাপে কেউ একজন এসে ভিক্ষা দিয়ে যায়, আর সেই টাকা দিয়ে সে মেয়েটিকে কল করে আর তার কাছে আসতে বলে। কিন্তু সকালবেলা ঘুম ভাঙলে সে দেখতে পায় সে লকআপে রয়েছে। মেয়েটি এসে তাকে ছাড়িয়ে নেয়, আর তাকে আচ্ছা মতো ধোলাই করে, কারণ গতকাল সে জিয়নকে রাস্তায় মেয়েদেরকে বেবি বলে ডাকতে দেখেছে। আর এরপর রেস্টুরেন্টে গিয়ে তাকে পেট ভরে খাবার খাওয়ায়, আর বলে এরপর থেকে আমার সাথে ভালো ব্যবহার করবে, তাহলেই তুমি ভালোভাবে থাকতে পারবে। রাতে মেয়েটি জিয়নকে মেইল করে। সে বলে 2 দিন পর আমার জন্মদিন, আমার মুখে তোমার হাসি ফোটাতে হবে, যদি ভুলে যাও না তাহলে তোমায় খুন করে ফেলবো। এটা দেখে জিয়ন পুরো প্ল্যান বানায় মেয়েটিকে কিভাবে সারপ্রাইজ দিতে পারবে। সেটা তার প্ল্যান অনুযায়ী জন্মদিনের রাতে তাকে নিয়ে একটা পার্কে যায়, কিন্তু সেখানে একটা সোলজার আগে থেকেই ছিল। সেই সোলজার তাদেরকে গান পয়েন্টে রেখে জিয়নকে জিজ্ঞাসা করে মেয়েটি তার কি হয়, আর কেনই বা তারা এত রাতে এখানে এসেছে। জিয়ন বলে তারা শুধুমাত্র বন্ধু। সোলজার বলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে রোজ ডিউটিতে আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু পরে সে আমার এক সিনিয়রের সাথে পালিয়ে গিয়েছে, তাই সে সিনিয়রকে মারতে চায়। সোলজার সেই মেয়েটিকে যেতে দেয় আর জিয়নকে আটকে রাখে, আর বলে বাইরের সমস্ত সোলজার আমাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি একা মরতে ভয় পাই, তাই তোমাকে মেরে আমার সাথে নিয়ে যাব। অন্যদিকে মেয়েটা বাইরে আসতেই অনেকগুলো সোলজার তাকে রেস্কিউ করে নেয়। জিয়ন সেই সোলজারকে বলে আমায় মেরো না, আমি তোমায় এখান থেকে বাইরে যাওয়ার পথ দেখাতে পারি। জিয়ন তাকে নিয়ে বাইরে আসে, কিন্তু সোলজাররা তাদেরকে দেখে নেয়, আর ভয় পেয়ে সে জিয়নকে গুলি করার ভয় দেখায়। কিন্তু মেয়েটি সোলজারটিকে বলে
তুমি যদি মেয়েটিকে সত্যি করে ভালোবেসে থাকো তাহলে তোমার তাকে যেতে দেওয়া উচিত, কারণ সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেটাতে একজন অপরজনকে সুখে দেখতে চায়, আর তাতে যদি তাকে ছেড়ে দিতে হয় সেটা করাই উচিত। আর তুমি যদি তা না পারো তাহলে তুমি কখনোই তাকে ভালোবাসো নি। সোলজারটি তার এসব কথা শুনে জিয়নকে ছেড়ে দেয় আর বলে, আমি যতদিন বেঁচে থাকবো ভালোবাসা কাকে বলে তা শেখার চেষ্টা করবো। আর এত কিছুর পরেও জিয়নের গালে চুমুর বদলে একটা ঘুষি জোটে, কারণ সে মেয়েটিকে প্রোটেক্ট করার কোনো চেষ্টাই করেনি। মেয়েটিকে বাইরে থেকে নিজেকে হ্যাপি দেখানোর অনেক চেষ্টা করলেও আসলে তার মনে অনেক দুঃখ রয়েছে, আর এটা জিয়ন খুব ভালো করেই জানে। জিয়ন কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। মেয়েটি বলে, মরতে চাও নাকি তুমি আমার হাতে? অন্য কিছু নয়, শুধুমাত্র কফি অর্ডার করো। মেয়েটি আবার একটা স্ক্রিপ্ট লিখে আনে। জিয়ন সেটা অনেক কষ্ট করে পড়ে। মেয়েটি এটাকে একটা প্রোডিউসারকে দিতে বলে। জিয়ন স্ক্রিপ্টে নিয়ে একটা প্রোডিউসারের সাথে দেখা করে। প্রোডিউসার এই গল্পটা একদম সহ্য করতে পারে না। পরদিন মেট্রোতে একটা বাচ্চা তার মায়ের লিপস্টিক দিয়ে দাগ কাটে। জিয়নরা ঠিক করে যদি কেউ ডান পা দিয়ে এই দাগটা টাচ করে তাহলে জিয়ন জিতবে, আর যদি কেউ বাপা দিয়ে এটা টাচ করে তাহলে মেয়েটি জিতবে। তখনই একদল সোলজার সেখান দিয়ে যায় আর সবাই বাপা দিয়ে দাগ টাচ করে। আর মেট্রোতে সবার সামনে জিয়নের গালে একের পর এক চড় থাপ্পড় পড়ে। জিয়ন মনে মনে ভাবে, এই মেয়ের সাথে থাকলে আমার সাথে কি ঘটতে চলেছে তা বোঝা মুশকিল। এরপর যখন একদিন তারা দুজনে মিলে ঘুরতে বেরোয় তখন মেয়েটি বলে, এই হিলস পরে আমার পা ব্যথা হয়ে গেছে, চলো আমি তোমার জুতো পরি, তুমি আমার হিলস পরো। জিয়ন কোনোভাবেই রাজি হয় না, বলে তুমি শুধুমাত্র আমার জুতো পরো আর তোমার হিলস আমি হাতে নিয়ে হাঁটি। কিন্তু মেয়েটি এতে রাজি হয় না। মেয়েটি বলে, থাক দরকার নেই, এই বলে সে চলে আসে। মেয়েটিকে ছাড়া জিয়নের একদমই ভালো লাগে না, তাই মেয়েটির মন রাখার জন্য জিয়ন হিলস পরে সবার সামনে দিয়ে হাঁটে। সবাই তাকে দেখে হাসলেও জিয়নের তাতে কিছু যায় আসে না। তারা সারাদিন কাটিয়ে বৃষ্টির মধ্যে যখন বাড়িতে আসে, যখন জিয়ন মেয়েটিকে চুমু করতে যাবে ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে। মেয়েটি বাড়িতে চলে যায়। জিয়ন দেখে মেয়েটির ব্যাগ তার কাছেই রয়েছে। এটা দেওয়ার জন্য জিয়ন তাদের বাড়িতে যায়। মেয়েটির বাবা বলে, এরপর থেকে যেন এত রাত অবধি তোমাকে আমার মেয়ের সাথে না দেখি। বাইরে এলে জিয়ন শুনতে পায় মেয়েটির মা তাকে অনেক বকাঝকা দিচ্ছে, কারণ সে জিয়নের সাথে চলাফেরা করে তাই। তবে মেয়েটি জিয়নকে পছন্দ করে। তার মায়ের কথা শুনে মেয়েটি উদাস হয়ে বাইরে বেরিয়ে আসে। এর 2 দিন পর মেয়েটি জিয়নকে কল করে, জানতে চায় তার প্রিয় মিউজিক কোনটা। আর এটাও বলে আজ যেন জিয়ন মেয়েটির কলেজে আসে আর তাকে একটা গোলাপ দেয়, আর সেই সাথে সে যেন তার হাই স্কুলের ইউনিফর্মটাও নিয়ে আসে। মেয়েটির কলেজে যাওয়া জিয়নের পক্ষে এতটাও সহজ ছিল না, কারণ মেয়েটি মহিলা কলেজে পড়তো, তাই সে ডেলিভারি বয়সে যে কলেজে আসে সেখানে অডিটোরিয়াম রুমে এত মেয়ে দেখে জিয়ন ফিরে যেতে চায়। কিন্তু তখনই মেয়েটি জিয়নের প্রিয় মিউজিকটা পিয়ানোতে বাজায়, আর এটা শুনে জিয়ন গোলাপটা নিয়ে সোজা স্টেজে উঠে পড়ে আর এত লোকের সামনে মেয়েটিকে গোলাপ দেয়। তারা দুজন হাই স্কুলের স্টুডেন্ট সেজে অনেক মজা করে, বারে যায়, ড্রিঙ্কস করে অনেক মজা করে। জিয়ন এবার মেয়েটিকে পিঠে করে ট্যাক্সিতে আনে, আর ট্যাক্সিতে তার কাঁধে মেয়েটি ঘুমাচ্ছে দেখে জিয়ন এই সময়টাকে খুব সহজে যেতে দিতে চায় না। সে ড্রাইভারকে বলে, ভাই একটু আস্তে চালান প্লিজ। আর এভাবেই যখন সে মেয়েটিকে নিয়ে বাড়িতে চলে আসে, সে মেয়েটির বাবার সামনে বসে। সে তাকে জিজ্ঞাসা করে তার মেয়ের সাথে তার কেমন সম্পর্ক। জিয়ন বলে তারা দুজন দুজনের ফ্রেন্ড। জিয়ন এটাও বলে, আপনি কোনো চিন্তা করবেন না, যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু মেয়েটির বাবা জিয়নকে বলে সে যেন আর মেয়েটির সাথে দেখা না করে। জিয়নের মনটা ভেঙে যায়। অনেকদিন ধরে মেয়েটির কোনো কল তার কাছে আসে না। সে ভাবতেও পারেনি যে এভাবে হঠাৎ করে তাদের ব্রেকআপ হয়ে যাবে। হঠাৎ করেই একদিন মেয়েটি তাকে কল করে আর বলে, আমি একজনের সাথে ডেটে এসেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। জিয়নও একটা মেয়ের সাথে ডেটে এসেছে একথা সে মেয়েটিকে বলে। মেয়েটি বলে, আগে তুমি আমার সামনে আসো। জিয়ন তবুও তার ডেটটা সম্পূর্ণ করতে থাকে, কিন্তু পরে জানতে পারে সে যার সাথে ডেটে এসেছে সে কোনো মেয়ে নয়, সে আসলে একটি ছেলে। আসলে সেই ছেলেটি ছিল একজন ট্রান্সজেন্ডার। জিয়ন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সেই মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি অন্য একটা ছেলে যার নাম ডং তার সাথে ডেটে এসেছে। মেয়েটি যখন ওয়াশরুমে যায় তখন জিয়ন তার কাছে যায় আর তাকে বলে, আমি জানি এই ডং তোমার এক্স বয়ফ্রেন্ড না। মেয়েটি বলে, তুমি কি করে জানলে? জিয়ন বলে, যখন তুমি নতুন কোনো ছেলের সাথে দেখা করতে যাবে এরপর থেকে গলার লকেটটা খুলে যাও, এটা তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়েছিল। আর তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অতীত ভুলে যেতে হবে। মেয়েটি বলে, তার মা তাকে ডংয়ের সাথে দেখা করতে বলেছিল, তাই তার জন্যই এখানে এসেছে। জিয়ন মেয়েটির গলা থেকে লকেটটা খুলে তার হাতে দেয় আর বলে, আমি তোমার সমস্ত কথা শুনলেও সব ছেলেরা তোমার সমস্ত কথা শুনবে না, তাই ছেলেদের প্রতি তোমাকে একটু বাধ্য হতে হবে। মেয়েটি ফিরে এসে দেখতে পায় জিয়ন সেখান থেকে চলে গেছে, আর জিয়ন ডংকে বলে গিয়েছে আমাকে ভুলে গেছে। আর ডং মেয়েটিকে বলে, জিয়ন আমাকে বলে গিয়েছে তোমার কথা সব শুনতে, তুমি কি পছন্দ করো কি না করো সেটাও আমাকে বলে গিয়েছে। রেস্টুরেন্টে বসে শুধুমাত্র কফি অর্ডার দিতে হবে সেটাও সে বলেছে। এই কথাগুলো শুনে মেয়েটি কান্না করতে থাকে। সে কান্না করতে করতে দৌড়ে মেট্রো স্টেশনে যায় আর সেখানে এসে সে জিয়নকে খুঁজতে থাকে, কিন্তু জিয়নকে কোথাও দেখতে পায় না। এরপর সে সিসিটিভি রুমে গিয়ে মাইকে জিয়নকে ডাকতে শুরু করে। জিয়ন তার ডাক শুনে সেখানে আসে আর এসেই মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটিও অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে আবারও জিয়নকে ঘুষি মারে। জিয়ন বুঝতেই পারে না মেয়েটির সাথে তার কি সম্পর্ক বা কেমন সম্পর্ক। জিয়ন মেয়েটিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে আসে, তাকে চুমো করতে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের চুমু হয় না। পরদিন তারা দুজন একটা পাহাড়ের গাছের নিচে আসে। মেয়েটি জিয়নকে বলে, আচ্ছা যদি কেউ সামনের পাহাড়ে বসে থাকে তাহলে আমি যদি তাকে ডাক দিই তাহলে সে কি আমাকে শুনতে পারবে? জিয়ন বলে, হয়তো পারবে। মেয়েটি তখন জিয়নকে সামনের পাহাড়ে পাঠিয়ে দেয় আর চিৎকার করে বলে, জিয়ন আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি ভেবেছিলাম আমি বাকি সব মেয়েদের থেকে আলাদা, কিন্তু আমি একজন অসহায় মেয়ে। মেয়েটি জেনে বুঝে জিয়নকে ওখানে পাঠিয়েছে যাতে জিয়ন তার কথাগুলো শুনতে না পায়, কারণ তার মধ্যে জিয়নকে বলার অনেক কথা রয়েছে যা সে জিয়নকে সামনাসামনি বলতে পারছে না। আর জিয়ন এত দূরে থাকার জন্য মেয়েটির কোনো কথাই শুনতে পায় না। এরপর তারা দুজন একে অপরের জন্য দুটো চিঠি লেখে, একটা কন্টেনারে ভরে গর্ত করে মাটিতে পুঁতে রাখে। তারা ঠিক করে আজ থেকে 2 বছর পর তারা দুজনে এই চিঠিগুলো পড়বে, আর সেই দিনে তাদের কাছে উত্তর থাকবে যে তারা কেন চিঠিগুলো মাটির মধ্যে পুঁতে দিয়েছিল। আর এই 2 বছরে তাদের মধ্যে একে অপরের সঙ্গে দেখা হবে না, তারা নিজেদের মতো করেই বাঁচবে। জিয়ন আর মেয়েটার এভাবেই ব্রেকআপ হয়ে যায়। জিয়ন ভাবে হয়তো 2 বছর পর তারা দুজনে আরো বেশি কাছাকাছি আসবে, হয়তো তারা দুজন কেউ কাউকে চিনতেও পারবে না। স্টেশনে এসে মেয়েটা জিয়নকে বলে, তুমি এই ট্রেনে চলে যাও আর আমি পরে ট্রেনে যাব। ট্রেনে ওঠার পর জিয়ন বলে, 2 বছর পর আবার দেখা হবে। জিয়ন ট্রেনে ওঠার পর তার মনে হতে থাকে তার মেয়েটার সাথে যাওয়া উচিত, আর মেয়েটারও এই একই কথা মনে হয়, তাই জিয়ন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামে আর মেয়েটা ট্রেনে উঠে চলে যায়। আর এভাবেই তাদের মধ্যে বিদায় হয়। মেয়েটি চলে যাওয়ার পর জিয়নের লাইফ একদম নরমাল হয়ে যায়। জিয়ন সুইমিং করে, ব্যাডমিন্টন খেলা শেখে, ইন্টারনেটে তার এই লাভ স্টোরি লেখা শুরু করে, আর সে সবকিছু শিখতে থাকে যা সে পারতো না, তবে মেয়েটা পারতো। জিয়ন তার লাভ স্টোরি কমপ্লিট করে আর তার লেখা গল্পটা মাই সাসি গার্ল সেই ডিরেক্টরের কাছে নিয়ে যায়, যা ডিরেক্টরের পছন্দ হয়, এবং সেই গল্পের উপরেই তৈরি হয় এই সিনেমাটি। আর বন্ধুরা, এই সিনেমার গল্পই আপনারা এতক্ষণ শুনছেন, দেখতে থাকুন। যাই হোক, মেয়েটির খুব ইচ্ছে ছিল তার গল্পের উপর একটা সিনেমা তৈরি হোক, আর মেয়েটির সেই স্বপ্ন জিয়ন পূরণ করে। আর এভাবেই 2 বছর কেটে যায়। আর আজ 2 বছর পর জিয়ন এই পাহাড়ের গাছে এসে মেয়েটির জন্য অপেক্ষা করছে। অনেক অপেক্ষা করলেও মেয়েটি সেখানে আর আসে না। সেই জন্য জিয়ন নিজেই কন্টেনারটা বের করে আর মেয়েটার চিঠি পড়তে শুরু করে। চিঠিতে মেয়েটি লিখেছে, জিয়ন তুমি কেমন আছো? যখন আমি তোমার সাথে ছিলাম
তখন খুব খুশি ছিলাম, তুমি জানো কিনা জানি না, তবে আমি যাকে ভালোবাসতাম সে মারা গেছে। যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল সেই দিনটাতেই 1 বছর আগে তার মৃত্যু হয়েছিল। আর আসলে আমি বারবার তোমার মধ্যে সেই মানুষটাকেই খুঁজেছি। জানি এটা করা একদমই উচিত হয়নি, তবুও আমি খুঁজেছি। তার সাথেও আমার মেট্রোতেই দেখা হয়েছিল, যেভাবেই তোমার সাথে হয়েছিল ঠিক সেভাবেই। তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম, আর সেই মানুষটা তোমার মতোই আমার সব কথা মেনে নিত। আমরা এই গাছটা নিচে বসে আমাদের ফিউচার প্ল্যান করেছিলাম। তবে হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমি যখন তোমার সাথে ছিলাম তখনও আমি সেই মানুষটার মায়ের সাথে মাঝে মাঝে দেখা করেছি। মা আমাকে বারবার একটা ভালো ছেলের সাথে দেখা করাতে চেয়েছিল, আমি পারিনি দেখা করতে। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি এই গাছটা নিচে এসে বসেছিলাম। আর তোমাকে দেখার পর আমার মনে হয়েছে আমার ভালোবাসার মানুষটাই হয়তো তোমার সাথে আমার দেখা করিয়ে দিতে চেয়েছে। কিন্তু যখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করলাম তখনই নিজের প্রতি কেমন যেন খারাপ লেগেছিল। এটা ভেবে হয়তো সেই মানুষের প্রতি আমি অন্যায় করছি। আমি যতই তোমার কাছে এসেছি ততই এই চিন্তা আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। তাই আমি বুঝতে পেরেছি আমার এই অতীতকে ত্যাগ করতে হবে তোমার সাথে থাকতে গেলে। আর আমি একাই এটাকে ভুলতে চাই। যদি 2 বছর পর তোমার সাথে না থাকি বুঝে নিও, আমি এখনো তার স্মৃতিকে ভুলতে পারিনি। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চাই, যাতে খুব তাড়াতাড়ি তোমার চিঠিটা পড়তে পারি। জীবন ওই দিনের পরও অনেকদিন এই গাছতলায় এসে অপেক্ষা করতো, তবে মেয়েটির দেখা সে পায়নি। এভাবেই আরো 1টি বছর কেটে যায়। একদিন মেয়েটি হঠাৎ সেখানে আসে। সে দেখতে পায় এখানে একজন বৃদ্ধ বসে আছে। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করে, আপনি এখানে মাঝে মাঝে আসেন? বৃদ্ধ বলে, হ্যাঁ, এই গাছটা একটা সিক্রেট আছে। মেয়েটি বলে, এখানে আমারও একটা সিক্রেট আছে। 3 বছর আগে একটা ছেলেকে বিদায় জানিয়ে এখানে একটা চিঠি পুঁতে রেখেছিলাম, তবে আজও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ভেবেছিলাম 2 বছর হয়তো তার সাথে কোথাও না কোথাও আমার দেখা হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বৃদ্ধটি বলে, ভাগ্য কাকে বলে জানো? এই গাছটাকে যে দেখেছো এটা একদম আগের গাছটার মতো দেখতে হলেও এটা সেই গাছ নয়। 1 বছর আগে বজ্রপাতে আগের গাছটা মরে গিয়েছিল। তখন একটি ছেলে এরকমের একটা গাছ এখানে লাগিয়েছিল, আর বারবার আমাকে জিজ্ঞাসা করেছিল এটা আগের গাছটার মতো হয়েছে কিনা। আমি কারণ জিজ্ঞাসা করলে সে বলেছিল এই গাছটার নিচেই একজন মেয়ে এসে তার জন্য অপেক্ষা করবে। এটা শুনে মেয়েটি বুঝে যায় জীবনে সেই গাছটা লাগিয়েছিল। সে জীবনের চিঠিটা পড়ে, জীবনের সাথে কল করে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সে করতে পারে না। সে প্রচুর কান্না করতে থাকে। পরদিন সে মেট্রোতে চলে যায়, আর তখনই জীবন সেখানে আসে। তবে মেট্রোর দরজা বন্ধ হয়ে যায়। জীবন বাইরে থেকে বুঝতে পারে এটা আসলে সেই স্যাসি গার্ল। মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করে। তখনই সেখানে জীবন চলে আসে, আর মহিলাটা তার গাল টেনে আদর করতে থাকে। আসলে এই মহিলাটি হলো জীবনের সেই আন্টি। জীবন আর মেয়েটা একে অপরকে দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে অনেক খুশি হয়ে যায়। আন্টি মেয়েটিকে বলে, এই ছেলের সাথে তোমার দেখা করাতে চেয়েছিলাম। তিনি এটা বলে জীবনের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে, সেখানে মেয়েটি তাকে সাহায্য করতে পারবে। জীবন বলে, আমাকে এখন আর ইংল্যান্ড যেতে হবে না। তারা দুজন দুজনকে দেখতে থাকে। আন্টি অবাক হয়ে বলে, তোমরা দুজন আগে থেকে দুজনকে চেনো নাকি? তখন দেখানো হয় তারা দুজন একে অপরের হাতটা ধরে আছে, আর এভাবেই তাদের আবার দেখা হয়। তাদের পুরনো সেই গল্পটা আবার নতুন করে শুরু হয়, আর এর মধ্যেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তবে আপনারা একটা বিষয় নোটিস করেছেন কিনা জানি না, এই পুরো মুভিটায় কোথাও মেয়েটির নাম উল্লেখ করা হয়নি। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ মুভি গল্পের সাথেই থাকুন।